মিনায় পদদলিত হয়ে নিহত ২৬ বাংলাদেশির নাম প্রকাশ। সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইটে চরম শিডিউল বিপর্যয়, প্রতীক্ষায় স্বজনরা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ একটি ব্র্যান্ড, মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামীতে নারী সদস্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ১০০টি দেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ঝুঁকিতে, সংবাদ সম্মেলনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। রাজধানীতে ইতালিয়ান নাগরিক খুনের দায়ে স্বীকার আইএসের, দাবি জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী গ্রুপের। সহকর্মী বাদী হয়ে মামলা দায়ের। এবং বঙ্গোপসাগরের জলসীমায় তৎপর অন্তত ১৫টি সন্ত্রাসী এবং জলদস্যু গ্রুপ, জেলেদের অপহরণের পর মুক্তিপণ আদায়। কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র। হজের সময় সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত ২৬ বাংলাদেশির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ হজ অফিস। সকালে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়। নিহতদের লাশ মক্কার মাইশাম হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো ৫২ জন বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলে হজ অফিস সূত্রে জানা গেছে। গত ২৪ সেপ্টেম্বর সকালে মিনার জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭৬৯ জন নিহত হন। এদিকে গতকালের মতো আজও ফিরতি হজ ফ্লাইটগুলো দেরিতে বিমানবন্দরে অবতরণ করছে। এর কারণে বিমানবন্দরের স্বজনরা ঘন্টার পর ঘন্টা প্রহর গুনছেন। গতকাল সন্ধ্যা ৬টা ৪০ বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি আসার কথা থাকলেও তা প্রায় ১৫ ঘন্টা দেরিতে আজ সকাল ৯টায় ৪৭০ জন হাজি নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। দায়িত্বরত মুয়াল্লিম এবং সৌদি কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ফ্লাইটগুলো আসতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন হাজিরা। এছাড়াও প্রায় ২৫০ হাজির মালামাল আসেনি বলেও অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩ দফা ফ্লাইট সূচি পিছিয়ে ১১ ঘন্টা বিলম্বে রাত ৮:৩০টায় ৪১৯ জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। বাংলাদেশ থেকে এবার হজ করতে গেছেন প্রায় ১,৭৭,০০০। হজের ফিরতি ফ্লাইট অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত চলবে। গতকালকে সন্ধ্যা ৬টায় আমরা যেটা তথ্য পেয়েছিলাম যে সন্ধ্যা ৬টায় এখানে ল্যান্ড করার কথা, সেই অনুযায়ী আমরা কিন্তু অধীর আগ করে অপেক্ষা করতেছি। যেহেতু সৌদি আরবে একটা দুর্ঘটনা ঘটে গেছে, জানি না আমার যে আছে সে কোনো অসুস্থ হলো কিনা, এই জন্য খুব টেনশন লাগতেছে। দুপুর মনে করেন ২টায় আমাদেরকে মানে হোটেল থেকে মানে ওয়েটিং রুমে নামাইছে, বলছে আপনারা লাকেজগুলো রেডি করেন, মানে লাইন করে দিলাম। কিন্তু আমাদেরকে মোয়াল্লেম এসে বলে তাড়াতাড়ি ওঠেন। আমি মাল ছামানা বললো, মাল ছামানা পরের কার্গোতে আমরা পাঠাই দেবো। আমরা তো হাজি মানুষ, আমরা তো বিশ্বাসে আমরা চলে আসছি রাত্র ধরেন ৮টায়। মালামাল এখন পর্যন্ত পাই নাই। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার জাফর সাদিক। ফিরতি হজ ফ্লাইটের আরো খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জাফর। সৌমিত্র, আপনি যেমনটি বলছিলেন যে আজ কিন্তু হজের যে দ্বিতীয় ফিরতি ফ্লাইটটি ছিল বাংলাদেশ বিমানে, সেটি সকাল ৯টা ৯ এসে ল্যান্ড করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং একই সাথে এখানে যারা হজ যাত্রীরা এসেছেন এবং হাজিরা যারা ফিরে এসেছেন তারা কিন্তু এই পুরো ব্যবস্থাপনাকে দুষছেন এবং তারা বলছেন যে মূলত এই যে বিলম্বের পিছনে আসলে দায়ী হচ্ছেন যারা কিনা হজ ব্যবস্থাপনায় ছিলেন এবং একই সাথে সৌদি কর্তৃপক্ষে যারা সেখানে সংশ্লিষ্ট যাচ্ছেন তাদেরকে তারা দুষছেন। সৌমিত্র, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজ দ্বিতীয় ফ্লাইট ফিরলেও কিন্তু মূলত আরও অনেকগুলো ফ্লাইটের মধ্যে এখানে নামার কথা ছিল, কিন্তু আমরা যেটা জেনেছি যে সবগুলো ফ্লাইটই বাংলাদেশ বিমানের বেশ কিছুক্ষণ দেরি করে নামছে। বিশেষ করে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ছিল BG4014, এই ফ্লাইটটি আজকে সকাল ৮টায় ঢাকায় নামার কথা ছিল, কিন্তু এখন যেটা জানতে পেরেছি যে বিকেল ৫টা ১০ হয়তো সেটি ঢাকায় নামার সম্ভাবনা আছে। এছাড়া BG6014 এই ফ্লাইটটিও নামার কথা ছিল হচ্ছে আজকে সকাল ৪টা বাজে, সেই ফ্লাইটটি দুপুর ১:৩০ নাগাদ নামতে পারে বলে আমরা জেনেছি। এবং একই সাথে বাংলাদেশ বিমানের পাশাপাশি আমরা যেটা জেনেছি যে সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো আছে সেগুলোও কিন্তু দেরি করছে এবং সেগুলো দেখা যাচ্ছে যে মূলত আজকে সময়
মতো এসে পৌঁছাতে পারেনি। যেমন আমি একটি ফ্লাইটের কথা আপনাকে বলতে পারি, যেটি হচ্ছে SB 804। এই ফ্লাইটটি আজকে সকাল 9টায় ঢাকায় নামার কথা ছিল, কিন্তু এই ফ্লাইটটি আমরা যেটা জেনেছি যে বিকেল 3টা নাগাদ নামতে পারে। এছাড়া আরেকটি ফ্লাইট নামার কথা ছিল দুপুর 12টায়, সেই ফ্লাইটটিও প্রায় 35 মিনিট পরে বিকেল দুপুর 12:35-এ নামার সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌমিত্র, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, যারা হজ যাত্রী এসেছেন সকাল 9টার ফ্লাইটে, সেই ফ্লাইটে কিন্তু প্রায় 470 জন যাত্রী ছিল এবং যাত্রীরা অভিযোগ করেছেন প্রায় 250 জন কিন্তু তাদের লাগেজ এবং অন্যান্য যে সরঞ্জাম সেগুলো কিন্তু তারা নিয়ে আসতে পারেনি এবং এই জন্য তারা সরকারি যে 22 নম্বর মুয়াল্লিম আছে সেই 22 নম্বর মুয়াল্লিমকে দায়ী করছেন এবং বলছেন যে সৌদি মিশন থেকে শুরু করে যারা কিনা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের অধিকাংশই কিন্তু আসলে সেখানে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তো সৌমিত্র, আমি এখন সকাল 9টার ফ্লাইটে এসেছেন এবং একজন হজযাত্রীর সাথে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে কি কারণে এই ফ্লাইটটি বিলম্বিত হলো। আচ্ছা, ফ্লাইটটি কেন দেরি হলো? প্রথমত কারণ আমাদের নির্দেশনা দেওয়া হলো যে আপনাদের গতকাল সকাল 9:30টায় ফ্লাইট ছাড়বে, আপনারা রাত 12টার মধ্যে রেডি হয়ে থাকবেন। আমরা তো সকাল সন্ধ্যা 6টা থেকে মালামাল সব রেডি, লাগেজটাকে রেডি করে দাঁড়িয়ে আসি। মাকতাবের কোনো গাড়ি নাই, কোনো লোকজন নাই, কেউ নাই। কি করব? মালামাল কিছু নামাই, বেশিরভাগ নামা হয়েছে, আবার রুমে আসি। আমরা সবাই কি মালামাল পেয়েছে? জি, সবাই মালামাল? কেউ এখন অনেকে মালামাল পাইনি। আমরা গতকালকে মালামাল অলরেডি বুঝিয়ে দিয়েছি বিমানের অফিসে। আমরা ফ্লাইটে চলে আসছি, এখন পর্যন্ত আমাদের ফ্লাইট চলে আসছে কিন্তু কোনো মালামাল পাইনি আমরা। সৌমিত্র, আপনি যেমনটি শুনছিলেন, হাজিরা কিন্তু অভিযোগ করছেন তারা একই সাথে যেমন নাকি বিলম্বিত ফ্লাইটে আসতে বাধ্য হয়েছেন এবং পাশাপাশি তারা কিন্তু তাদের যে মালামালগুলো আছে সেগুলোর অধিকাংশও কিন্তু তারা এখন পর্যন্ত বুঝে পাননি বলে অনেকে অভিযোগ করছেন। তো সৌমিত্র, এখন পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এই ছিল সর্বশেষ। দর্শক, রিপোর্টার জাফর সাদিকের কাছ থেকে শুনছিলাম ফিরতি হজ ফ্লাইটে আসা হাজিদের নানা ভোগান্তির কথা এবং হজের যে যাত্রা বিলম্ব হচ্ছে ফিরতি হজ ফ্লাইটের, সেগুলো শুনছিলাম আমরা তার কাছ থেকে। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ একটি ব্র্যান্ড বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক এক সম্মেলনে তিনি কথা বলেন। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে আগামীতে বাংলাদেশের সব বাহিনী থেকেই নারী সদস্য পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলেও বিশ্বসভায় জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল হলে অনুষ্ঠিত হয় শান্তিরক্ষা মিশনের ওপর বিশেষ সম্মেলন। বান কি মুনের সভাপতিত্বে সম্মেলনের সহসভাপতির দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই সম্মেলনে জাপান, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, উরুগুয়ে, ইথিওপিয়ার সরকার প্রধানরা অংশ নেন। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় শান্তি রক্ষার সঙ্গে জড়িত সব সম্প্রদায়কে এক হয়ে কাজ করার কোনো বিকল্প নেই বলে এই সম্মেলনে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। We are in the final stage of adopting a national peacekeeping strategy to better respond to the evolving needs on the ground and the policy level. I conclude by calling upon all members of the peacekeeping community to work together to ensure peace and security around the world. And for female peacekeepers, Bangladesh is always ready to provide either police, female peacekeeper, or army, Navy, Air Force. Bangladesh is ready to provide this. বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছে ইউএস ডিপার্টমেন্ট। জাতিসংঘ সাধারণ অধিবেশন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নানা দিক উল্লেখ করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। সেখানে স্টেট ডিপার্টমেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ সহ প্রায় 100 রাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জড়িত। এমন সদস্যরা অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ছে বলেও জানানো হয়, যা আন্তর্জাতিক সন্ত্রাসের ঝুঁকিতে ফেলছে বাংলাদেশকে। একই সঙ্গে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের এমন আশ্রয় নেওয়ার বিষয়টি এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। Bangladesh. Say more generally, as we've seen, this is a phenomenon that has already crossed in an unprecedented way. It has foreign terrorist fighters. বাংলাদেশ সহ 100টি রাষ্ট্রে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে জড়িত সদস্যরা আশ্রয় নিচ্ছে বলে আমরা মনে করছি, যা আন্তর্জাতিক সন্ত্রাসের ঝুঁকিতে ফেলছে দেশটিকে। আমরা মনে করি এটি এখন খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ইসরায়েলিয়ান নাগরিক তাভেলা সিজারকে খুনের দায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS স্বীকার করেছে বলে দাবি করেছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইন্টেলিজেন্স গ্রুপ। রাজধানীর গুলশানে সিজার নিহত হওয়ার কয়েক ঘন্টার মাথায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ IS এর এই বিবৃতির খবর দেয়।
তবে তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। সকালে নিহত তাভেলা সিরজারের সহকর্মী বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সোমবার সন্ধ্যার দিকে গুলশান 2 নম্বরের 90 নম্বর সড়কে হাঁটছিলেন নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিওর প্রজেক্ট ম্যানেজার ইতালিয়ান নাগরিক তাভেলা সিরজার। আনুমানিক সোয়া 6টার দিকে মোটরসাইকেলে থাকা 3 জন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে পরপর 3টি গুলি করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বসে রয়েছি তার মধ্যে হঠাৎ করে 3-4টা ঠাসটা সাহস হইলো, দেখি পশ্চিম সাইডের থেকে 2টা ছেলে দৌড়ে আইতাছে। ছেলে 2টা লাফ দিয়ে হুন্ডা উঠলো, হুন্ডার মাঝে আর একটা লোক বসা ছিল, মানে হুন্ডার স্টার্ট দিয়ে টান দিয়া গেল। প্রজেক্ট ম্যানেজার বাংলাদেশে মে মাস থেকে আছে না, উনি সিঙ্গেল থাকতেন। পুলিশ জানিয়েছে 50 বছর বয়স্ক তাভেল 3 মাস আগে বাংলাদেশে আসেন। অনেক আগে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে এবং তিনি আইসিসিও নামের যে সংস্থায় কাজ করতেন সেটি খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে। এই বাস্তবতায় কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে তাভেলের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এক বিরাট প্রশ্ন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সম্ভাব্য আলামত যেগুলো ছিল পাওয়া গেছে সেগুলো আমরা সংরক্ষণ করছি। এখনই বলা যুক্তিসঙ্গত হবে না, কারণ ঘটনার মোড় কোন দিকে নেয় তদন্তই সেটা আমাদেরকে বলে দেবে। এদিকে বাংলাদেশে জঙ্গিরা পশ্চিমা স্বার্থের উপর হামলা করতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকার কথা দাবি করে যুক্তরাজ্য তাদের নাগরিকদের চলাফেরায় সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। অন্যদিকে ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে ঢাকায় ইতালীয় নাগরিককে হত্যার দায় স্বীকার করে ইসলামিক স্টেট বিবৃতি দিয়েছে। তবে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন এটি আসলেই আইএসের বিবৃতি কিনা তা তারা নিশ্চিত নন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। সৌমিত্র, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে। আপনি জানেন যে গতকাল বিকেলে গুলশান 2 নম্বরে 90 নম্বর সড়কের সামনে দিয়ে ইতালিয়ান একজন নাগরিক, যিনি তাভেলা সিজার নামে পরিচিত এবং তিনি হচ্ছে দুর্বৃত্তের হাতে হত্যা শিকার হয়েছেন এবং গতকালকে 3টি গুলি করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে তাকে হত্যা করা হয়, তারপর গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, তারপরে সেখানে তিনি মারা যান এবং আজকে সকালবেলা কিন্তু আজকে সকাল পর্যন্তই সেই হসপিটালে তিনি ছিলেন এবং তারপরে তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের মর্গে এবং সেখানে আমরা যতদূর থানার মাধ্যমে আমরা শুনতে পেরেছি তাকে পোস্টমর্টেম করা হবে এবং তারপরেই আসলে তার যে কি কোন জায়গায় মানে ক্ষতচিহ্ন আছে সেসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হবে। এবং এছাড়া একটি কথা বলতে চাই যে গতকালের এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলা দায়ের করার পর এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যতটুকু খবর আছে যে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার কাউকে করতে পারেনি। তবে যে কোনো হত্যাকাণ্ড বা যে কোনো দুর্ঘটনা ঘটার পর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের তড়িৎ যে ধরনের অ্যাকশন নেওয়ার কথা বা যে ধরনের ভূমিকা নেওয়ার কথা সেই ধরনের ভূমিকা কিন্তু পালন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা অভিযান শুরু করেছে। কিন্তু এই বিষয়ে কি কারণে হত্যাকাণ্ড, তিনি একটি আন্তর্জাতিক সংস্থার হয়ে বাংলাদেশে কাজ করতেন, প্রায় 3 মাস মতো হলো তিনি বাংলাদেশে এসেছেন, কিন্তু কি কারণে তাকে হত্যা করা হয়েছে, প্রাতিষ্ঠানিক কোনো কোন্দল ছিল কিনা বা আন্তর্জাতিক, এরই মধ্যে আপনারা শুনতে পেরেছেন যে আইএস নামে একটি জঙ্গি সংগঠন, যদিও বা সেই সংগঠনের ওয়েবসাইটে কিন্তু এ ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি। অন্য আরেকটি সংস্থা বরাত দিয়েছে যে আইএসের দাবি করেছে, অন্য একটি সংস্থা দাবি করেছে যে আইএস হচ্ছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো যাই হোক, কি কারণে এই হত্যাকাণ্ড হতে পারে সেই সমস্ত কারণ নিয়েই কিন্তু আজকে এই ডিএমপির মিডিয়া সেন্টারে আর কিছুক্ষণ পরে যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ব্রিফ করার কথা রয়েছে, আমাদেরকে এখান থেকে তেমনটাই জানানো হয়েছে। তাই হোক, বিস্তারিত কি কারণে হতে পারে বা কি ধরনের অভিযান চালানো হবে এদেরকে, এই দুষ্কৃতকারী বা যারা দুর্বৃত্ত আছে তাদেরকে ধরতে, সেসব বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে এবং সেই ব্রিফিংয়ে যা জানানো হবে পরবর্তীতে আমি আপনাদেরকে তা জানিয়ে দিব। সৌমিত্র, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। ধন্যবাদ শফিক। দর্শক, রিপোর্টার শফিক মোহাম্মদ জানাচ্ছিলেন ডিএমপি মিডিয়া সেন্টার থেকে। সময় সংবাদ আরও থাকছে। বিশ্ব হার্ট দিবসে রাজধানীতে র্যালি, ক্যালোরিযুক্ত খাদ্যাভ্যাসের পরিবর্তন আর নিয়মিত শরীর চর্চাই পারে হৃদরোগ থেকে মুক্তি দিতে, বলছেন চিকিৎসকরা। এবং সবুজ বন, পানি আর আকাশের টানে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সিলেটের রাতারগুল।
দিনাজপুরের স্বপ্নপুরীতে দর্শনার্থী ও ভ্রমণ বিলাসীদের ঢল। বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় আধিপত্য বিস্তার করে আছে অন্তত 15টি সন্ত্রাসী এবং জলদস্যু গ্রুপ। সাগরে মাছ ধরা নৌকা এবং ট্রলারে হামলা চালিয়ে মালামাল লুটের পাশাপাশি মাঝিদের অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করছে তারা। একই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও নানা সমস্যার কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে মাছের চাহিদার অর্ধেকের বেশি যোগান আসে বঙ্গোপসাগর থেকে। হাজার হাজার নৌকা এবং ট্রলার বঙ্গোপসাগরের বিশাল অংশে চষে বেড়ায় মাছের আশায়, আর এই কাজে সরাসরি সম্পৃক্ত রয়েছে কয়েক লাখ জেলে। কিন্তু এসব জেলেরা অনেকটা জিম্মি হয়ে পড়েছে সাগরের সন্ত্রাসী এবং জলদস্যু গ্রুপগুলোর কাছে। সাগর ও উপকূলে সক্রিয় রয়েছে এ ধরনের অন্তত 15টি গ্রুপকে শনাক্ত করেছে র্যাব এবং কোস্টগার্ড। সাগরে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় তারা মূলত জলদস্যুতা করে এবং তারা জেলেদেরকে অপহরণ করে জেলেদের কাছ থেকে জাল এবং টাকা পয়সা, এমনকি কখনো কখনো তাদের বোটও নিয়ে যায়। শনাক্ত হলো নানা সমস্যার কারণে সন্ত্রাসী ও জলদস্যু গ্রুপগুলোর বিরুদ্ধে সহজে ব্যবস্থা নিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। 720 কিলোমিটার একটা জায়গা, বিভিন্ন জঙ্গল আছে, বিভিন্ন দ্বীপ আছে, সেহেতু তারা কোথায় লুকিয়ে আছে। তো শুধুমাত্র বাংলাদেশ কোস্টগার্ড বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তাদেরকে খুঁজে বের করা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে শত শত মাঝি মাল্লাকে অপহরণের পর মুক্তিপণ আদায় করেছে এই চক্রের সদস্যরা। এই অবস্থায় শনাক্ত করা সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে র্যাব এবং কোস্টগার্ড। বিশাল জলসীমার অধিকারী এই বাংলাদেশ, আর এই জলসীমায় গড়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এবং জলদস্যু চক্র, আর তাদের নির্যাতনের অতিষ্ঠ সাধারণ জেলে এবং সাধারণ মানুষ। কিন্তু তাদেরকে প্রতিরোধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যেমন অত্যাধুনিক যান দরকার ছিল তার কিছুই নেই। আর এর ফলে এসব জলদস্যু এবং সন্ত্রাসী বাহিনীর দূরত্ব দিন দিন বেড়ে চলেছে। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানায়, পাশাপাশি নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিও জানায় তারা। এদিকে সকাল থেকে সারা দেশে 2015-16 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শাতিলা, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে আন্দোলন করে আসছেন যে শিক্ষার্থীরা, তারা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন তারা আসলে ঢাকা মেডিকেল কলেজের যে অধ্যক্ষের অফিসের সামনে, যেখানে ভর্তি পরীক্ষার কার্যক্রম চলছে, সেখানে তারা আসলে অবস্থান নিয়েছে এবং তারা আমাদেরকে তাদের দাবি জানাচ্ছে এবং তারা বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত পুনঃ ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে আন্দোলন করবেন। এর আগে সকাল থেকেই শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করে এবং তারা এই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের দিকে আসতে থাকলে তখন পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এই বাধা অতিক্রম করে তারা আসলে কৌশলে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে পড়ে। এখন তারা ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসের সামনে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে আসলে আন্দোলনের সাথে অভিভাবকরা যেমন আছেন তেমন আছেন এখানকার শিক্ষার্থীরা, যারা আসলে 2015-16 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে এই ভর্তি পরীক্ষা পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করে আসছেন। আজকে সকাল থেকে শুরু হয়েছে এই অফিসে, এখানকার এই বারান্দায় যে করিডোরে দেখতে পাচ্ছেন এরা আন্দোলন করছে, ঠিক তার পাশেই সামনেই অফিস কক্ষে চলছে ভর্তি কার্যক্রম। আমরা সকাল থেকে দেখেছি যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং যারা আসলে সরকারি মেডিকেলে চান্স পেয়েছেন তাদের এই ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, চলবে 17 তারিখ পর্যন্ত। অথচ এর মাঝে এই আন্দোলন চলছে এবং সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকারীদের সাথে কথা বলার কথা থাকলেও তা আসলে শেষ পর্যন্ত আগের
নির্দেশনা মেনেই তারা ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানকার যে ভর্তি কার্যক্রম, এখানকার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে পুলিশ আসলে শান্তিপূর্ণভাবে আন্দোলন থামানোর চেষ্টা করছেন এবং তারা আন্দোলনকারীদের সাথে অবস্থান নিয়েছেন, বোঝানোর চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। দেখতে পাচ্ছেন কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এর মধ্যে। এই ধরনের ছোট ছোট উত্তেজনার মধ্য দিয়ে আসলে চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সেখান থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার শাতিলা শারমিন। অন্যান্য খবরে, মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম ইউনুস খানের আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে 10,000 টাকা বন্ডে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা অপর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 46 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 19 নভেম্বর দিন ধার্য করেছেন। ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালতে আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে এদিন ধার্য করা হয়। মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় থাকায় এবং বেশিরভাগ আসামি আদালতে উপস্থিত হতে না পারায় এদিন ধার্য করা হয়। আজ বিশ্ব হার্ট দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে সর্বত্র সবার জন্য সুস্থ হার্ট স্লোগানে এবছর পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে র্যালি হয়েছে রাজধানীতে। সকাল 7:30টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে হার্ট ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিকে চিকিৎসকরা বলছেন, প্রতি বছর বিশ্বে 29 ভাগ লোক মারা যান হার্টের রোগে। ক্যালোরিযুক্ত খাদ্যাভ্যাসের পরিবর্তন আর নিয়মিত শরীর চর্চাই পারে মানুষকে হার্টের রোগ থেকে মুক্তি দিতে। তাছাড়া এই রোগ হওয়ার আগে থেকেই সচেতন থাকলে রোগটি থেকে মুক্ত থাকা সম্ভব বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন এমআর আমিন। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড, যার অবস্থান বুকের বাম পাশে। ব্যক্তির জীবনধারার উপর নির্ভর করে হৃদরোগের ঝুঁকির বিষয়টি। অতিরিক্ত ধূমপান, শুয়ে বসে সময় কাটানো, শরীরচর্চাহীন জীবন, চর্বিযুক্ত খাবারের গ্রহণের কারণে চর্বি জমা হয়ে ধমনীগুলো সরু হতে থাকে। ধমনী পথ পুরোপুরি বন্ধ হয়ে গেলেই ঘটতে পারে হার্ট অ্যাটাকের মতো অঘটন। 5 লাখ টাকার মালিক আমি, আগামী 1 বছরের মধ্যে আমাকে 10 লাখ টাকার মানুষ হয়ে যেতে হবে। আমার একটা বন্ধুর একটা গাড়ি আছে, আমারও একটা লাগবে। এই টেনশন গুলো করতে করতে সবাই আমরা আনস্টেডি হয়ে গেছি। ওইগুলোর জন্য হার্টের ওষুধগুলো হচ্ছে। 3টি হলো মূলত কারণ: মানসিক চাপ, তারপর কায়িক পরিশ্রমের অভাব এবং আমাদের ফাস্টফুড জাঙ্ক ফুডের খাওয়ার প্রবণতা। শিশুদের যেটা মানে জন্মগত যেটা হয়, কতগুলি ক্রোমোজোমাল দায়ী, কতগুলি ওষুধের জন্য দায়ী, যে সমস্ত ফাদার মাদার সিগারেট খায় তাদের জন্য দায়ী। 3 ভাগের 2 ভাগ রোগী অজ্ঞাত যে তারা হার্টের রোগী ভুগতেছে না, একবার অ্যাটাক হয়ে শেষ। শুধু এনজিওপ্লাস্টি আর বাইপাস সার্জারির মাধ্যমে এই রোগের নিয়ন্ত্রণ সম্ভব নয়। চিকিৎসার পাশাপাশি মেডিটেশন ও শরীরচর্চাই হৃদরোগ থেকে রক্ষা করতে পারে। মানসিক চাপ কমাইতে হবে মেডিটেশনের মাধ্যমে, আমাদের মাইন্ডকে ইমপ্রুভ করতে হবে থ্রু নির্বিঘ্নের মাধ্যমে, এবং বডিকে করতে হবে থ্রু যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন, স্ট্রেস ফ্রি, গ্র্যাটিটিউড, আকুপ্রেশার, এগুলির মাধ্যমে। হার্ট অ্যাটাক আমাদের অ্যাটাক করার আগেই হার্ট অ্যাটাককে আমরা অ্যাটাক করবো, মানে হার্টকে সুস্থ সবল রাখতে হবে। ফাস্ট ফুড খাচ্ছে, বাচ্চাদের দিচ্ছি, একদম হাঁটে না বাচ্চাগুলো, মুরগির ফার্মের মুরগির মতো হয়ে গেছে। সারাদিন কম্পিউটারে খেলতেছে, নিজে আর খেলে না। বিছানার পরে তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করলে এগুলোতে হাঁটা হয়। বাংলাদেশে বিভিন্ন বয়সী 1 কোটিরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত রয়েছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ পার্লামেন্টে একসঙ্গে 3 ব্রিটিশ বাংলাদেশির এমপি হিসেবে প্রবেশের ঘটনাকে একটি বড় ধরনের সফলতা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয় লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে।
রোববার ব্রিটেনের ব্রাইটন শহরে অনুষ্ঠিত সম্মেলনে ব্রিটিশ লেবার পার্টির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে 3 ব্রিটিশ বাংলাদেশের এমপি নির্বাচিত হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। লন্ডন থেকে শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এবারের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত 2 এমপি। একসঙ্গে 3 ব্রিটিশ বাংলাদেশের ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ায় বিষয়টি এক ভিন্ন মাত্রা যোগ করে এবারে সম্মেলনে। অনুষ্ঠানে রুশনারা আলী ও রূপা হক উপস্থিত থাকলেও ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিক। এ সময় ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সেবার জন্য আরো বেশি করে ব্রিটিশ বাংলাদেশিদের এই পথে আসার আহ্বান জানান রুশনারা আলী। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির জন্য আমাদেরকে বেশি করে কাজ করতে হবে, আরো বেশি করে ব্রিটিশ বাংলাদেশিদের এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে হবে যাতে সামনে লেবার পার্টি সরকার গঠন করতে পারে। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পারায় বাংলাদেশি হিসেবে গর্ববোধ করেন বলে মন্তব্য করেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। আমি বাংলাদেশের সন্তান এবং আমার জন্ম 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছর পর। আর এ কারণে একজন বাংলাদেশি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারায় আমি খুবই গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও লেবার পার্টির শ্যাডো ক্যাবিনেটে স্থান পাওয়ায় একে বড় অর্জন হিসেবেই দেখছেন সবাই। টিউলিপ সিদ্দিকী সে এই দেশে তার নিজের স্থান করে নিছে পলিটিক্সে। শ্যাডো ক্যাবিনেটে শুধু স্থান পায় নাই, সে ভবিষ্যতে যদি লেবার পার্টি ক্ষমতায় যায় তে পুরাপুরি সেক্রেটারি হবে, সেটা আমার বিশ্বাস। এছাড়াও ব্রিটেনের মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের সর্বপ্রথম সুযোগ করে দেওয়ার কথা উল্লেখ করে ভবিষ্যতে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি তথা বাংলাদেশের পাশে লেবার পার্টি থাকবে বলেও অনুষ্ঠানে আশা প্রকাশ করেন লেবার নেতৃবৃন্দ। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। ভারতীয় উপমহাদেশে স্বাদুপানির জলাবন রয়েছে মাত্র 2টি। একটি শ্রীলঙ্কায় আর অন্যটি বাংলাদেশের সিলেট শহর থেকে 26 কিলোমিটার দূরে রাতারগুল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও গত কয়েক বছরে ভ্রমণ পিপাসুদের আলোচনায় উঠে আসে এই বনটি। সিলেট ঘুরে এসে বিরল এই পর্যটন স্থানের বিশেষত্ব জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। ক্যামেরায় ছিলেন শাহিদুল ইসলাম হীরা। অদ্ভুত এই জলের রাজ্য, কোনো গাছের কোমর পর্যন্ত ডুবে আছে পানিতে, একটু ছোট যেগুলো সেগুলোর আবার শরীরের অর্ধেকটাই ডুবে আছে জলে। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন আলো আধারির এক মাদকতাময় খেলা। বনের মাঝ দিয়ে চলতে গেলে ভ্রমণ পিপাসুদের জড়িয়ে ধরবে নানা ধরনের গাছপালা। বৈশিষ্ট্যে এ বনের সাথে মিল রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজনের। পৃথিবীতে ফ্রেশ ওয়াটার ফরেস্ট বা জলার বন রয়েছে মোট 22টি, আর এর মধ্যে সিলেটের রাতারগুল অন্যতম। বছরের বেশিরভাগ সময় এই জলাভূমি থাকে পানির নিচে, আর এই বৈশিষ্ট্য দেশের অন্যান্য 10টি বন থেকে আলাদা করেছে রাতারগুলকে। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা জলধারা গোয়াইন নদীতে পড়ে সরু শাখা খাল হয়ে প্লাবিত হয় পুরো রাতারগুল, আর দক্ষিণে রয়েছে বিশাল হাওর। স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছকে রাতা গাছ নামে ডাকা হয়। রাতা গাছের নামেই এই বনের নাম হয়েছে রাতারগুল। পানি, আকাশ আর সবুজ বনের টানে অল্প কয়েক বছরেই বনটি জনপ্রিয় হয়ে উঠেছে দেশি বিদেশি পর্যটকদের কাছে। এত সুন্দর একটা স্পট যে বাংলাদেশের মতো একটা জায়গায় থাকতে পারে, এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। এবং রাতারগুল সেটা মানে কেবল একটা ভ্রমণ না, আমি মনে করি যে এটা একটা অ্যাডভেঞ্চার। রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও এত দূরে আসাটা আসলে সার্থক, অনেক ভালো লাগছে। যদি যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো হতো তাহলে হয়তো এখানে টুরিস্টদের জন্য অনেক বেটার হতো আসাটা। তারপর এখানে ঘুরতে আসা এই প্লেসগুলো আসলে আরো সৌন্দর্য বাড়াতে পারে। এই আগ্রহ ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বনটাকে রক্ষা করার জন্য এখানকার আশেপাশে যারা জনগণ তাদেরকে নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি, তাদের সহযোগিতা নিয়ে আমরা একটাকে প্রাকৃতিকভাবে যে ন্যাচারাল ফরেস্ট আছে আমরা এটাকে রক্ষা করার জন্য আমরা কমিটি গঠন করতেছি আর কি। বন বিভাগের তথ্য মতে বনের আয়তন ৩৩25.61 একর। 1973 সালে বনের 504 একর বনভূমিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, রাতারগুল, সিলেট। কক্সবাজারের রামু উখিয়ার বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ এবং ভয়াবহ লুটপাটের ঘটনার 3 বছর হলো আজ। ঘটনার 1 বছরের মধ্যে সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন কারুকাজে নির্মাণ করা হয় 19টি বৌদ্ধ বিহার ও শতাধিক বসতি। এতে অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।
আর ধর্মীয় গুরুরা বলছেন সবকিছু ভুলে সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 2012 সালের 29 সেপ্টেম্বর ধর্মান্ধতার আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় রামু ও উখিয়ার 19টি বৌদ্ধ বিহার। পুড়ে ছাই হয় হাজার বছরের পুরনো বৌদ্ধ পাণ্ডুলিপি, লুট হয় প্রাচীন ও দুর্লভ অনেক বৌদ্ধ মূর্তি। এরপর সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্নির্মিত হয় বৌদ্ধ বিহার ও বসতিগুলো। ঘটনা 3 বছর পর এ অধ্যায় শেষ এবং প্রাপ্তি বাড়লেও মামলায় আসামি নিয়ে অসন্তুষ্টি রয়েছে সবার মধ্যে। হামলার সাথে যারা সরাসরিভাবে জড়িত ছিল তারা কিন্তু বিচারের আওতায় এখনো আসেনি। এখনো চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়নি। সারা বাংলাদেশে যাতে কোথাও এরকম না হয় সে ব্যাপারে সরকারের সুযোগ দৃষ্টি কামনা করছি। কোনো কিছুই আমাদের অভাব রাখে নাই। বাইরে থেকে অনেক বৌদ্ধমূর্তি আসছে, বৌদ্ধমূর্তি আমরা খুব সুন্দর করে পূজা পর্ব করতেছি। এদিকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আগে সম্প্রীতির বন্ধনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে জানালেন এ ধর্মীয় গুরু। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি আমাদের সেই আগের যে বন্ধন, সম্প্রীতির বন্ধন, মৈত্রীর বন্ধন, অহিংস বন্ধন, সেটা যাতে আমরা আরো সুদৃঢ় করতে পারি এবং আমরা অনেকটা সফলও হচ্ছি। তবে পুলিশ সুপার জানালেন মামলা আদালতে বিচারিক প্রক্রিয়া চলছে, পুলিশ কেবল সহযোগিতা করছে। আমরা সার্বিকভাবে বিচারকে সহায়তা করার জন্য পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নিচ্ছি। বর্তমানে কক্সবাজারে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে সর্বদিক থেকেই এবং বৌদ্ধ সম্প্রদায় এবং তাদের যে বৌদ্ধ মন্দিরগুলো সেগুলো আমাদের সামগ্রিক নিরাপত্তার চাদরে আছে। বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় দায়ের করা 19টি মামলায় মোট 15,182 জনকে আসামি দেখানো হয়। তবে এজাহারে নাম উল্লেখ করা হয় 175 জনের। আর 19টি মামলায় মোট 945 জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। তার মধ্যে গ্রেফতার করা হয়েছে 536 জনকে। সময় সংবাদ, কক্সবাজার। কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল সম্পর্কে এখনো সচেতন নয় কক্সবাজারের অভিভাবকরা। এ কারণে এই সময়টাতে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে কিশোর কিশোরীদের। এদিকে চিকিৎসকরা বলছেন অভিভাবকরা সচেতন হলেই বয়সন্ধিকালীন সময় নিরাপদ থাকবে সন্তানরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 11 থেকে 18 বছর পর্যন্ত বয়ঃসন্ধি সময় হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী প্রাইমারি শিক্ষা অতিক্রম করে মাধ্যমিক শিক্ষা স্তরের সময়টিতেই কিশোর কিশোরীরা এ সময় শুরু করে। এ অবস্থায় শুরু হয় তাদের শরীর ও মনের পরিবর্তন। কিন্তু এ পরিবর্তনের সময়ে অভিভাবকদের পাশে না পেয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়ছে কিশোর কিশোরীরা। আমরা অনেকেই এই বিষয় সম্বন্ধে আগে থেকে অবগত থাকি না, যার জন্য আমরা অনেকেই ভয়ের সম্মুখীন হই, অনেক দুশ্চিন্তার সম্মুখীন হই। আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই, তারপর আমাদের এমনকি পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যায়। শারীরিক পরিবর্তনগুলো আমাদের বাবা মা বলেন, আমাদের শিক্ষক বলেন, তারপর আমাদের ফ্রেন্ডসরা ওদেরকে আমরা শেয়ার করতে পারছি না, যার কারণে মানসিক একটা চাপ সৃষ্টি হচ্ছে আমাদের। এই কারণে সাধারণত দেখা যায় ভুল সিদ্ধান্ত কিংবা বিভিন্ন কারণে আমরা ভুল পথে পরিচালিত হতে দেখা যায়। মা বাবা থেকে উচিত এগুলো মেয়ে দেখে বলে রাখা যেন ওরা পরে ঘাবড়ায় না যায়। বয়ঃসন্ধিকালীন অবস্থায় কিশোর কিশোরীদের বেশিরভাগ সময় কাটে শিক্ষা প্রতিষ্ঠানে। তাই এ বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে শ্রেণীকক্ষে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন এই দুই প্রধান শিক্ষক। আমরা শিক্ষকগণ আমাদের সহকর্মীগণ যে বলতেছে তার সাথে সাথে আমি ডাক্তারদেরকেও সামনে আহ্বান করছি যে ইতিমধ্যে আমি ওনাদের সাথে কথা বলেছি যে একটা নির্দিষ্ট সময় অন্তরে এসে আমাদেরকে একটু এই ব্যাপারে আরো আমাদের ছাত্রদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য। গত এক সপ্তাহ আগে ঢাকাতে 5 দিন ট্রেনিং করে আসছে। এই বিষয়ে ট্রেনিং এর বিষয়বস্তুগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাবো, যাতে মেয়েদের আশু সমস্যাগুলো আমরা সমাধান দিতে পারি। এদিকে বয়ঃসন্ধিকালে সন্তানদের প্রতি অভিভাবকদের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা। মা বাবা যদি ফ্রিলি যদি এটা নিয়ে কথাবার্তা বলে তাহলে এদের এই সমস্যাটা লাঘব হবে এবং মা বাবাই হয়তো মেইন রোলটা প্লে করতে পারে। এই সময় কিন্তু আসলে ছেলে মেয়েরা মা বাবার কাছে এগুলো বলে না। তো আমাদের মা বাবারাই বলতে পারে দিস আর দ্য চেঞ্জেস, এই চেঞ্জগুলো হবে বয়ঃসন্ধিকালে, এগুলো স্বাভাবিক ঘটনা। বয়ঃসন্ধিকাল কিশোর কিশোরীদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, কক্সবাজার। এশিয়ার অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নশীল খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও সম্পদ বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB।
2016 এর শুরুতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে নতুন এই ব্যাংকটি। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এআইআইবির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা অন্যান্য দাতাগোষ্ঠীর সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করছে সরকার। তবে বিশ্বব্যাংক সহ অন্যান্য দাতা সংস্থার সাথে সম্পর্ক রেখেই নতুন ব্যাংকের সাথে সম্পৃক্ততার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি নামে যা বেশি পরিচিত। প্রতিষ্ঠাতা মোট 57টি দেশের সঙ্গে বাংলাদেশের নামও রয়েছে এখানে, যেখানে বাংলাদেশের শেয়ারের পরিমাণ 0.67%। বহুপক্ষীয় সহযোগিতার মাধ্যমে উন্নয়নের বাধা মোকাবেলার জন্য আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু হয় নতুন এই ব্যাংকটির। এশিয়া অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে নতুন এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহজ শর্তে ঋণের নতুন আরেকটি উৎস সৃষ্টি হবে বলে মনে করেন বাংলাদেশের পক্ষে এআইআইবি গঠনের চুক্তিপত্রে স্বাক্ষর করা অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এখানে কোনো নির্দিষ্ট রাষ্ট্র আধিপত্যবাদী করতে পারবে না, সবার সমান মর্যাদা পাবে। এইটা হলো আমাদের রাজনৈতিকভাবে লাভ, অর্থনৈতিকভাবে লাভ। 4-5টা উৎস পাই আমাদের যে ঋণের ক্ষতিকে আমরা বাছাই করে যেটা ভালো মনে করবো সেটা নিব। আগামী বছরের 1 তারিখ থেকে এটা ফাংশনাল হয়ে যাবে 16 সালে। তো বেশি পারি আমরা এশিয়াতে, পূর্ব দিকে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেন আমরা আরো ঘনিষ্ঠ হতে পারি। অস্বাভাবিকভাবে আমরা পশ্চিম দিকে তাকিয়ে থাকতাম সবসময় নানা কারণে। আমি সেটা বিরুদ্ধে বলছি না, তবে পূর্ব দিকে তাকানোর প্রয়োজন আছে। বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যাংক ও আইএমএফ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি। তবে আন্তর্জাতিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এআইআইবির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা দেশের আন্তর্জাতিক ঋণ প্রাপ্তির নতুন উৎস সৃষ্টি হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন খাতের জন্য তার অর্থ দিয়ে থাকবে। অন্যদিকে বিশ্বব্যাংক যে বাংলাদেশে অর্থ দিয়ে থাকে সেটি শুধুমাত্র অবকাঠামো খাত না, এটির সাথে সামাজিক বিভিন্ন খাতেও তাদের ঋণ প্রদান করে থাকে এবং খুব স্বাভাবিক সম্পর্কের মধ্যে থেকেই এই উভয় উদ্যোগের মধ্যেই বাংলাদেশ তার কার্যক্রম এগিয়ে নিতে পারে। বাংলাদেশের জন্য একটি মর্যাদারও বিষয়। এর ফলে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে আমার মনে হয় যে খুব বেশি টানাপোড়েনের কিছু নেই। এক্ষেত্রে আন্তর্জাতিক দাতা গোষ্ঠী ও সংস্থাগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের নীতি নির্ধারকদের আরো বেশি কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সামরিক অভিযান চালিয়ে চলমান সিরিয়া সংকটের কোনো সমাধান আনা যাবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এদিকে সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আইএস মোকাবেলায় একটি আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী জোট গড়ে তোলা প্রয়োজন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের চলমান ৭০তম সাধারণ অধিবেশনে প্রধান আলোচ্য বিষয় ছিল সিরিয়া গৃহযুদ্ধ ও শরণার্থী সংকট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ধারণা করছিল সেখানেই বিশ্ব নেতারা দুই ইস্যুতে গুরুত্বপূর্ণ মতামত দেবেন। উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, সামরিক অভিযান চালিয়ে চলমান সিরিয়া সংকটের কোনো সমাধান হতে পারে না। এ সময় তিনি আরো বলেন, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক সমঝোতায় সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান ও তুরস্ক সিরিয়া সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব থাকলে সেখানকার যুদ্ধ থামানো সম্ভব। এছাড়া আমি আশা করি শরণার্থীদের বিষয়ে আপনারা আরো সদয় হবেন। এই অসহায় মানুষগুলোর সামনে থেকে কাঁটাতারের বেড়া তুলে নিন। একই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার বক্তৃতায় সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, সিরিয়া ইস্যুতে রাশিয়া ও ইরানের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তার সরকার। আইএসকে একসাথে মোকাবেলা না করলে এর ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। আসুন আমরা একসাথে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তবে সিরিয়ায় আসাদের মতো কোনো খুনির জায়গা হতে পারে না। আর একটা বিষয়, বিশ্বের সব সমস্যার যুক্তরাষ্ট্র একা সমাধান করতে পারবে না। আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার বক্তৃতায় জাতিসংঘের আওতায় একটি আইএস বিরোধী জোট গড়ে তোলার কথা বলেছেন। সিরিয়ায় একমাত্র আসাদ বাহিনী সত্যিকারের সন্ত্রাস বিরোধী লড়াইটা করছে বলেও মন্তব্য করেন রুশ নেতা। মধ্যপ্রাচ্যে আইএস আসলে কার স্বার্থ রক্ষা করছে তা এখন ভাবার সময় এসেছে। আর মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের আমদানি করা তথাকথিত গণতান্ত্রিক বিপ্লব আসলে কিছুই দিতে পারেনি, শুধু ক্ষুধা আর দারিদ্র্য দিয়েছে।
এখন যুদ্ধ আর সংঘাতের ফলে সারা বিশ্বে শরণার্থীদের যে ভয়াবহ চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তা সত্যি মর্মান্তিক। জাতিসংঘের তথ্য মতে 2011 সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত 4 বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় নিহত হয়েছে 2.5 লাখেরও বেশি নাগরিক। সংঘাত আর সংঘর্ষে গৃহহীন হয়েছে 40 লাখেরও বেশি মানুষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ।